কুমিল্লার যুবদল নেতা তৌহিদুল ইসলামকে সাদা পোশাকধারী লোকেরা নির্যাতন নিপীড়ন চালিয়ে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে সরকার প্রশাসনের ঘাপটি মারা আওয়ামী দস্যুরা এই ঘটনা ঘটিয়েছে কিনা তার অনুসন্ধান করার দাবি জানিয়েছেন মির্জা ফখরুল। এদিকে বিএনপির মহাসচিব বলেন, অন্তর্বর্তীকালীন সরকার আমলে এ ধরনের বিচার বহির্ভূত হত্যা দুর্বোধজনক। এই নির্মমতা আওয়ামী ফ্যাসিবাদদের আমলেই কে মনে করিয়ে দেয়। এদিকে এক বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। তিনি আরও বলেন, কুমিল্লা জেলাধীন সদর উপজেলার পাঁচধুরী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলামকে সাদা পোশাকধারী লোকেরা বাসা থেকে উঠিয়ে নিয়ে যাওয়ার পর নির্যাতন নিপীড়ন চালিয়ে তাকে হত্যা করে। ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পতনের পর গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণকারীরা রাজনৈতিক দলগুলোর সমর্থিত অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এ ধরনের বিচার বহির্ভূত হত্যা দুর্ভাগ্যজনক। এই বিচার বহির্ভূত হত্যার ঘটনায় দেশবাসী হতবাক হয়েছে। এই হত্যাকাণ্ডের ঘটনা জনমনে নতুন করে আতঙ্ক সৃষ্টি করেছে। এদিকে বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার ও প্রশাসনের আওয়ামী দোসরদের ঘাপটি মেরে থেকে রক্তাক্ত ঘটনা ঘটাচ্ছে কিনা সেটি নিয়ে গভীর অনুসন্ধান জরুরি। তিনি আরও বলেন, কোনো সরকারি বাহিনী আইন হাতে তুলে নিতে পারে না। অপরাধ সংগঠনকারী যতই শক্তিশালী হোক তাকে আইনের আওতায় নিয়ে আসে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া আইনের শাসনের অন্যতম শর্ত। কিন্তু তাকে কখনো বিচার বহির্ভূত নির্যাতন করে হত্যা কোনো অধিকার সরকারি বাহিনীগুলো নেই। আমি তৌহিদুল ইসলামকে বিচার বহির্ভূতভাবে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ ধিক্কার জানাই। এদিকে এই হত্যাকাণ্ডে জড়িত প্রকৃত দোষরদের আইনের আওতায় আনার দাবি জানান বিএনপির মহাসচিব। এদিকে শেখ হাসিনার 15 বছরের শাসনামলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা প্রসঙ্গে টেনে মির্জা বলেন, কুমিল্লার যুবনেতার উপর এই নির্মমতা আওয়ামী ফ্যাসিবাদী আমলকেই মনে করিয়ে দেয়। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম অঙ্গীকার হলো গুম, খুন ও বিচার বহির্ভূত হত্যা থেকে জাতিকে মুক্ত দেওয়া, রাষ্ট্রীয় সন্ত্রাসের ভয়ভীতি থেকে দেশবাসীকে নিরাপদ রাখা। কিন্তু আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসনের যদি পুনরাবৃত্তি হয় তাহলে আবার দেশের নৈরাজ্য অন্ধকার নেমে আসবে। মানুষ এক অজানা আশঙ্কায় দিনরাত করবে। বেআইনি হত্যা করে কখনো সমাজের শান্তি শৃঙ্খলা রক্ষা করা যায় না। এতে আইনের শাসককে চরমভাবে অবজ্ঞতা করা এবং দেশকে ঠেলে দেওয়া হয় আদিম অন্ধকারের দিকে। অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা হওয়ার আগে পরে কি ঘটেছিল যা জানালেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে 5 আগস্টে ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। এরপর 8 আগস্ট শপথ গ্রহণ করেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে সরকারের দায়িত্ব নেওয়ার পরে প্রায় 6 মাস পরে এসে এবার তিনি জানিয়েছেন প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের আগে পরে ঠিক কী ঘটেছিল। সম্প্রতি বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে উপলক্ষে সুইজারল্যান্ডে দাভোস সফর করেন প্রধান উপদেষ্টা। সেই সময় ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসের বৈদেশিক বিষয়ক প্রধান ভাষ্যকার গিরির রাকমানের উপস্থাপনায় একটি পডকাস্ট কথা বলেন তিনি। এদিকে রাকমান রিভিউ নামের ওই পডকাস্ট অনুষ্ঠানে কথোপকথন লিখিত আকারে গতকাল প্রকাশ করা হয়। সেখানেই সরকার গঠনের প্রক্রিয়া, ছাত্রদের প্রধান উপদেষ্টা হওয়ার প্রস্তাব নিয়ে খোলামেলা কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ইউনূস বলেন, আমি যখন প্রথম ফোন কল পাই তখন আমি প্যারিসের হাসপাতালে ছিলাম। আমার ছোট্ট একটি অস্ত্রোপচার করা হয়েছিল। তখন তারা ছাত্র নেতারা ফোন দিল। যদিও আমি বাংলাদেশে কী কী ঘটেছে সেসব খবর প্রতিদিন মুঠোফোনে দেখতাম। তখন তারা বলল তিনি শেখ হাসিনা চলে গেছেন, তখন আমাদের সরকার গঠন করতে হবে, দয়া করে আমাদের জন্য সরকার গঠন করুন। আমি বলেছিলাম, না, আমি সেই ব্যক্তি নই, আমি এর কিছুই জানি না, আমি এর সঙ্গে যুক্ত হতে চাই না। কারা আপনার সঙ্গে যোগাযোগ করেছিলেন? এমন প্রশ্নের জবাবে অধ্যাপক ইউনূস বলেন, শিক্ষার্থীরা। আমি তাদের কাউকে চিনতাম না, কখনো তাদের সম্পর্কে শুনিনি, কাজেই আমি তাদের বিকল্প কাউকে খোঁজার বিষয়ে বোঝানোর চেষ্টা করেছিলাম। তাদের বলেছিলাম বাংলাদেশে অনেক ভালো নেতা আছেন, তোমরা তাদের খুঁজে নাও। তারা বলছিল, না না, আপনাকেই থাকতে হবে, আমরা কাউকে পাইনি। আমি বলেছিলাম জোরালো চেষ্টা করো। তারা বলল আমাদের হাতে পর্যাপ্ত সময় নেই। তখন বলেছিলাম অন্তত একটা দিন চেষ্টা করো,
না পেরে 24 ঘন্টা পর আমাকে আবার ফোন করো। অধ্যাপক ইউনূস বলেন, তারা ছাত্র নেতারা আমাকে আবার ফোন করলো, বলল আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু সম্ভব হয়নি, আপনাকে অবশ্যই দেশে ফিরতে হবে। শেষ পর্যন্ত আমি বললাম, দেখো তোমরা রাজপথে জীবন দিয়েছো, প্রচুর রক্ত ক্ষয় হয়েছে, তোমরা সম্মুখসারিতে আসছো, যেহেতু তোমরা এসব করতে পেরেছো, এখন ইচ্ছা না থাকলেও তোমাদের জন্য আমরা কিছু করা উচিত, আর এটাই সেই সময়, সরকারের সংস্কার করতে হবে, আমি রাজি, তোমরা কি একমত? তার আর কোনো কথা বলেনি। সেই দিনের অভিজ্ঞতা জানাতে গিয়ে অধ্যাপক ইউনূস বলেন, ঘন্টা দুয়েক পর হাসপাতালের একজন নার্স এলেন, তিনি আমাকে একটি ফুলের তোড়া উপহার দিলেন। আমি বললাম, এটা কেন? তখন ওই নার্স বললেন, আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, আমরা এটা জানতাম না। আমি বললাম, এটা আপনি কোথা থেকে জানলেন? তখন তিনি বলেন, সব গণমাধ্যম, সব টেলিভিশনে সংবাদ প্রচার করা হচ্ছে, আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী। আমি বললাম, আমি আপনার কাছ থেকেই এটা জানলাম। এদিকে অধ্যাপক ইউনূস বলেন, এরও ঘন্টা দুয়েক পর ওই বোর্ড সদস্যরা হাসপাতালের প্রধান আসেন, তারা ফুলের তোড়া নিয়ে নতুন প্রধানমন্ত্রী হিসেবে আমাকে শুভেচ্ছা জানান, সঙ্গে এটাও বলেন যে বিকেলের আগে আমাকে হাসপাতালে ছাড়ার বিষয়ে অনুমতি দেওয়া হবে না। এদিকে অধ্যাপক ইউনূস বলেন, আমি পরিচালককে বলি ওরা আমাকে চাইছে, দেশে যেতে বলছে, ভ্রমণের জন্য আপনি কি আমাকে প্রস্তুত করে দিতে পারেন? তিনি বললেন, অবশ্যই, আপনার কথা আমাদের মানতে হবে, আপনি একজন প্রধানমন্ত্রী, আপনার নিরাপদ যাত্রার জন্য আমরা সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করে দেব, প্রয়োজনীয় ওষুধ সহ সবকিছু দেব, সার্বক্ষণিক যোগাযোগে থাকব। এর কয়েক ঘন্টা পর সকালে ফরাসি সেনাবাহিনীর বড় একটি দল আমাকে বিমানবন্দরে পৌঁছে দিতে আসে, এমনটাই বলেছিল অধ্যাপক ইউনূস। তিনি বলেন, এটাই ছিল দেশে ফেরার আগের ঘটনাবলী। প্রজাতি আমার ফেরার উড়োজাহাজের অপেক্ষায় ছিল, বাণিজ্যিক উড়োজাহাজে যাত্রা করেছিলাম, তখন তারা ছাত্রনেতারা নতুন সরকারের রূপরেখা দাঁড় করিয়ে ফেলেছে। আমি বিমানবন্দর থেকেই জাতির সামনে ভাষণ দিলাম, সবাইকে ধৈর্য শাস্তি একতা বজায় রাখতে বললাম। এটাই ছিল পুরো ঘটনার শুরু।